সিনেমা জগতের বাইরেও উত্তম কুমারের খেলাধুলার প্রতি সমান আগ্রহ ছিল। খেলার জগতের অনেকের সঙ্গেই তার ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল। উত্তম কুমার প্রসঙ্গে শৈলেন মান্না বলেছেন, অভিনয় জগতের মানুষ আমি নই বলে চলচ্চিত্রের ওপর অনুরাগ বলতে যা বোঝায় আমার নেই, তবু চলচ্চিত্র জগতের মহানায়কের আমি অনুরাগী। উত্তম কুমার অভিনীত দু একটি ছবি দেখার সুযোগ যদিও আমার হয়েছে, তবু নায়ক উত্তমের থেকে মানুষ উত্তম আমাকে বেশি আকৃষ্ট করে। খেলাধুলার প্রতি উত্তমের অপরিসীম আগ্রহ ছিল, এমনকি ধুলো কাদা মেখে জার্সি পরে আমার সঙ্গে মাঠে নেমেছে। তবে ঠিক খেলার জন্যে উত্তম আসতো না, খেলাধুলো যে শুধু ভালো লাগে বলেই করা এহেন ধারণা উত্তমের ছিল না। উত্তম জানত সুস্থ নীরোগ শরীরের জন্য, নায়কোচিত চেহারা বজায় রাখার জন্য খেলা এক গুরুত্বপূর্ণ ব্যাপার। এ থেকেই বোঝা যায় চলচ্চিত্র শিল্পের প্রতি উত্তমের কতটা অনুরাগ ছিল। উত্তমের একটা সহজাত ব্যাপার ছিল, সহজেই মানুষকে আপন করে নিতে পারত। একবার আমি আর আমার স্ত্রী দীঘায় বেড়াতে গেছি। সেখানে পৌঁছে দেখি এক চাপা গুঞ্জন, উত্তম কুমার নাকি এখানে এসেছে। আমার স্ত্রী তো শুনে নাছোড়বান্দা, উত্তমের সঙ্গে আলাপ সে করবেই। বাধ্য হয়ে উত্তম যে হোটেলে উঠেছিল সেখানে গেলাম। আমাকে দেখেই উত্তম দৌড়ে এলো, আরে মান্নাদা, আপনি বেড়াতে নাকি? স্ত্রীর আবদার ওকে খুলে বললাম। এক মুখ হেসে উত্তম বসে গেল আমাদের সঙ্গে গল্প করতে। শৈলেন মান্নার মতোই বাংলা তথা ভারতীয় ফুটবলের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব পিকে ব্যানার্জি। তার কথায় আমার সঙ্গে উত্তম কুমারের আলাপ করিয়ে দিয়েছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অসিত সেন। 1959 সাল নওগাঁয় সন্তোষ ট্রফির আসর বসেছিল। সেবার দারুণ বাংলার দারুণ টিম, ওখানেই অসিত সেনের সঙ্গে আলাপ। অসিত সেনের মা, বাবা, ভাই, স্ত্রী প্রত্যেকেই আমাকে দারুণ ভালোবাসতেন, সব সময় বাংলার শুভ কামনা করতেন। অসিত সেনই বলেছিলেন, নিউ থিয়েটার্সে একদিন চলে এসো। একদিন সত্যি সত্যি শুটিং দেখতে চলে গেলাম। মানিকদা, আমি অসিত সেনকে মানিকদা বলতাম, দেখে খুব খুশি হলেন। বললেন, তুমি এসেছো, দেখো তুমি বাংলার ক্যাপ্টেন, তবে তোমাকে আমাদের বাংলার চলচ্চিত্রের ক্যাপ্টেনের সঙ্গে আলাপ করিয়ে দিই। ব্যাপারটা আমি বুঝেই নিয়েছিলাম যে মানিকদা উত্তম কুমারের কথাই বলছেন। উত্তম কুমার তখন সিগারেট খেতে খেতে সেটের মাঝখানে ছবি নিয়ে আলোচনা করছিলেন। তাকে ডেকে আলাপ করালেন অসিত সেন। দারুণ স্বাস্থ্য, দারুণ বুকের ছাতি, একটা ফতুয়া মতো পড়েছিলেন, সব দিক দিয়ে উজ্জ্বল লাগছিল। খ্যাতিমান মানুষদের সম্পর্কে আমার একটা অন্য ধারণা ছিল, ওরা সাধারণত অন্যের সঙ্গে পরিচিত হওয়ার সময় একটা তাচ্ছিল্যের ভাব দেখান। অথচ উত্তম কুমারের সঙ্গে প্রথম আলাপেই ভুলটা ভেঙে গেল। প্রথম দিনই দারুণ আগ্রহের সঙ্গে কথা বলেছিলেন, সেই শুরু। তারপর থেকে মাঝে মাঝে উত্তম কুমারের সঙ্গে দেখা হতো। 1961-62 সালের কথা, বিদেশ থেকে খেলে ফিরছি। এর আগে 1960 সালে বাবা মারা গেছেন। ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে সৌমিত্রকে দিয়ে আমার খবর নিচ্ছে। যখন দোলের সময়, যাই হোক, একদিন টেলিফোন বেজে উঠল। বৌদি টেলিফোন ধরার পর অপর প্রান্ত থেকে কণ্ঠস্বর ভেসে আসে, প্রদীপ আছে? আমি উত্তম কুমার কথা বলছি। বৌদির তো অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। বেশ কিছুক্ষণ রিসিভার হাতে নিয়ে কথা বলতে পারেননি। একচেটিয়াভাবে উত্তম কুমার বলেছিলেন, পিকে আমাদের বাড়িতে দোলের দিন একটু মাংস ভাত খাবে, আর আমরা একটু আনন্দ করব। রাতে বাড়ি ফেরার পর বৌদি আর ভাই বোনেরা তো এক হাত নিল আমাকে। আমার অপরাধ, উত্তম কুমারের সঙ্গে আমার ভালো রকম হৃদ্যতা থাকা সত্ত্বেও আমি বাড়িতে ব্যাপারটা একদম চেপে গেছি। যথারীতি হোলির দিন উত্তম কুমারের বাড়িতে গিয়েছিলাম। সেখানে শ্যামল মিত্র, সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন হোলির গান গেয়েছিলেন। উত্তম কুমার 6খানা গান গেয়েছিলেন, প্রত্যেকটা অসাধারণ। 1975 সালে দিল্লি থেকে রোভার্স খেলে ফিরছি। গার্ড সাহেব আমাদের বললেন, এই ট্রেনে আপনারা 3জন বিখ্যাত মানুষ আছেন। উনি জানালেন উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীর কথা। গার্ড সাহেব আমাকে একটা কাগজ দিয়ে বললেন, আজ 31শে ডিসেম্বর, কিছু লিখে দিন। ওই কাগজটা বিভিন্ন কামরা ঘুরতে ঘুরতে উত্তম কুমারের কামরায় গিয়েছিল। ওর সঙ্গে সুপ্রিয়া দেবী ও সোমা ছিল। চিরকুটটাতে উত্তম কুমার
শুভ নববর্ষের শুভেচ্ছার কথা জানিয়ে লিখেছিল, আমি অসুস্থ পিকে, তাই তোমার সঙ্গে কথা বলতে পারলাম না। তবে আগামীকাল একসঙ্গে বসে লাঞ্চ খাবো। সেই লাঞ্চ আর খাওয়া হয়নি, তবে তার আমন্ত্রণের মধ্যে মানুষ উত্তমের আন্তরিকতা অনুভব করেছিলাম। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টও করে দেবেন।